আসসালামু আলাইকুম। চতুর্থ বর্ষের প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকের ভৌত রসায়ন ক্লাসে তোমাদের সবাইকে আমি সামিনা তাসনিম রুচিরা, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, সরকারি বাংলা কলেজ, স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কঠিন পদার্থের তাপ ধারণ ক্ষমতার ডিবাই তত্ত্ব। কঠিন পদার্থের তাপ ধারণ ক্ষমতার যে ক্লাসিক্যাল তত্ত্ব বা যেটাকে আমরা ডুলং পেটিট তত্ত্ব বলি, সেই অনুসারে আমরা জানি যে সকল কঠিন পদার্থের মোলার তাপ ধারণ ক্ষমতা 3R এর সমান। অর্থাৎ আমরা যদি কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে চাই, অথবা 1 গ্রাম অণুতে যতগুলো অণু বা 1 গ্রাম পরমাণুতে যতগুলো পরমাণু আছে তার তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে চাই, তাহলে আমাদের 6 ক্যালোরির প্রয়োজন হবে। দেখা যায় যে এই পরীক্ষালব্ধ হিসাবটি সাথে আমাদের যে তত্ত্বীয় যে হিসাব, এখানে যে লোয়ার টেম্পারেচার যে অঞ্চলে, সেখানে এদের মধ্যে যথেষ্ট পার্থক্য দেখা যায়। ডুলং পেটিটের তত্ত্বটি তাপমাত্রার উপর নির্ভরশীল নয়, অর্থাৎ সকল তাপমাত্রাতেই বলা হয়েছে 6 ক্যালোরির প্রয়োজন হবে 1 কেলভিন পরমাণু যদি আমরা তাপমাত্রা বাড়াতে চাই। কিন্তু লোয়ার টেম্পারেচার অঞ্চলে দেখা যায় পরীক্ষালব্ধ এবং তাত্ত্বিক মানের মধ্যে পার্থক্য থেকে যায়। পরবর্তীতে আইনস্টাইনের তাপ ধারণ ক্ষমতা অনুসারে তিনি বললেন যে কঠিন পদার্থের যে পরমাণুগুলো, এরা সেম ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করে, কিন্তু ভাইব্রেশনটা হয় ইন্ডিপেন্ডেন্টলি অফ ইচ আদার, অর্থাৎ একটি অপরটির উপর নির্ভরশীল নয়। এটি ছিল আইনস্টাইনের তত্ত্ব অনুসারে ব্যাখ্যা। পরবর্তীতে ডিবাই এই ইন্ডিপেন্ডেন্ট ভাইব্রেশনের সাথে উনি একটু ভিন্ন মত পোষণ করেন। উনি বললেন যে সকল কঠিন পদার্থ একটি হোমোজেনিয়াস ইলাস্টিক মিডিয়াম, এবং এখানে অ্যাজ এ হোল পরমাণুগুলো কি করে, সেম ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করে। এটি ছিল ওনার প্রথম অ্যাজাম্পশন। দ্বিতীয় অ্যাজাম্পশনে উনি বললেন যে এইখানে একটা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি থাকবে, যেটাকে আমরা কাট অফ ফ্রিকোয়েন্সি বা ডিবাই ফ্রিকোয়েন্সি বলি, অর্থাৎ এর উপরে কোনো মোড অফ ভাইব্রেশন থাকবে না। আইনস্টাইনের তত্ত্বে কিন্তু এরকম কোনো কাট অফ ফ্রিকোয়েন্সির উপস্থিতি ছিল না। কাজে এই হলো আমার তাপ ধারণ ক্ষমতার যে প্রাথমিক ক্লাসিক্যাল থিওরি, আইনস্টাইন থিওরি এবং ডিবাইয়ের যে থিওরি, তার যে মৌলিক পার্থক্যগুলো বা অ্যাজাম্পশনগুলো। এখন আমরা দেখি ডিবাই তত্ত্বটাকে আমরা কিভাবে প্রতিপাদন বা ব্যাখ্যা করতে পারি। দেখো, এই ক্ষেত্রে আমরা যে মোড অফ ভাইব্রেশনের কথা বলেছি, এখানে ভাইব্রেশনের মোড হবে কিরকম, দুরকম। একটি হলো আর তরঙ্গ, আর একটি হলো দীঘল তরঙ্গ। এবং এই ক্ষেত্রে আমার যেটা দীঘল তরঙ্গের জন্য বা লঙ্গিটিউডিনাল যে মোড অফ ভাইব্রেশন, সেখানে আমার কম্পন সংখ্যা হবে কত, দীঘল তরঙ্গের কম্পন সংখ্যা হবে 4 পাই ভি 1/c/L হোল অফ কিউব মিউ ইন্টু ডি মিউ। এখানে আমরা ভি হলো ভি আয়তন বুঝাচ্ছি, এবং সি দিয়ে আমরা ভেলোসিটি বা গতিবেগ বুঝাচ্ছি, এবং নিউ দিয়ে আমরা কম্পাঙ্ক বুঝাচ্ছি। কাজে দীঘল তরঙ্গের জন্য আমাদের যে তরঙ্গ, এটাকে আমরা বলি যে তরঙ্গ সংখ্যা হবে 4 পাই ভি 1/cl হোল কিউব মিউ ইন্টু ডি মিউ।
এবারে ট্রান্সভার্স বা আর তরঙ্গ যেটা, সেই ক্ষেত্রে আমাদের যে কম্পন সংখ্যা এখানে হবে 4 পাই ভি 1/ct হোল কিউব মিউ ইন্টু ডি মিউ। এখন এখানে আমরা জানি যে একটি আরো তরঙ্গ কিভাবে ভাইব্রেট করে, উপরে এবং নিচে। কাজেই একের মোড অফ ভাইব্রেশনকে আমরা 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে। আর একটা দীর্ঘ তরঙ্গের ক্ষেত্রে আমরা জানি এটা জেনারেট করে এই দিকে এবং এই দিকে, এবং এরা সুপার ইম্পোজ করে। কাজেই আর তরঙ্গের ক্ষেত্রে আমরা যে তরঙ্গ সংখ্যা যেটা, সেটাকে আমরা 2 দিয়ে গুণ করি। তাহলে টোটাল তরঙ্গ সংখ্যাটা আমাদের কেমন হবে? এইখানে হবে উভয়ের যোগফল। তাহলে মোট তরঙ্গ সংখ্যা আমাদের হবে 4 পাই ভি, এখানে 2টা চলে আসবে, দ্যাট ইজ 2 CT হোল কিউব বাই 1 CL হোল কিউব মিউ ইন্টু ডি মিউ। এইভাবে আমার মোট তরঙ্গ সংখ্যা চলে আসবে। এখন দেখো এখানে ডি মিউ। এখন দেখো যেহেতু আমাদের টোটাল কম্পন মোট কয়টা? 3টা, এবং পরমাণুতে যদি n সংখ্যক পরমাণু যদি থাকে, সলিডে n সংখ্যক পরমাণু থাকে, তাহলে আমরা বলতে পারি 3n সমান 4 পাই ভি 2/ct হোল কিউব প্লাস 1/cl হোল কিউব মিউ স্কয়ার ডি মিউ। এখন আমরা যদি এইখানে যে একটা রেঞ্জ ধরি, যে নিউ এবং নিউ প্লাস ডি নিউ এর মধ্যে যদি আমরা হিসাব করি যে টোটাল কম্পন সংখ্যা বা মোড অফ ভাইব্রেশন কত হবে, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এখানে একটা সমাকলন দিতে হবে। অর্থাৎ আমরা এই জায়গায় আসব 4 পাই ভি 2/ct হোল কিউব প্লাস 1/cl হোল কিউব। এখানে আমার একটা সমাকলন দিব 0 থেকে ম্যাক্সিমাম যে আমাদের ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ নিউ এম মিউ স্কয়ার ইন্টু ডি নিউ। এটা হলো নিউ, এবং নিউ প্লাস ডি নিউ এর মধ্যে আমাদের মোট কম্পন সংখ্যা। এখন যদি আমরা একক আয়তনের ক্ষেত্রে ধরি, অর্থাৎ ভি সমান যদি 1 হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব? এইখানে আমার ভিটা আর থাকবে না। অর্থাৎ একক আয়তনের ক্ষেত্রে আমাদের হিসাবটা হয়ে যাবে এইরকম। এখন এখান থেকে আমরা তাহলে কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি 4 পাই 2/ct হোল কিউব প্লাস 1/cl হোল কিউব নিউ এম হোল কিউব বাই 3। এই আমরা পেলাম যে এটা সমকলন করে আমরা কি বের করলাম, যে টোটাল যে কম্পন সংখ্যা আসবে সেটার মানটা কত হয়। এখন এখান থেকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করব। এখানে আসবে আমার 3n সমান 4 পাই 2/ct হোল কিউব প্লাস 1/cl হোল কিউব, এখানে নিউ কিউব এম ম্যাক্সিমাম কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি বাই 3, এটাকে ইন্টিগ্রেশন করে আমরা পেলাম। এখন এখান থেকে আমরা পরের অংশে যদি চলে যাই, তাহলে আমরা এই জায়গাটার মানটাকে আলাদা করে বের করব। সুতরাং 2/ct হোল কিউব প্লাস 1/cl হোল কিউব সমান সমান আমার কত আসবে? 9n ডিভাইডেড বাই 4 পাই 1/নিউ এম হোল কিউব। এটা হলো এই মানটাকে আমি আলাদা করে বের করলাম। এখন দেখো আমরা তাহলে এইটুক পর্যন্ত আমরা একটা সমীকরণ পেলাম। এখানে আমি 1 নম্বর সমীকরণ হিসাবে রাখি যে 3n সমান আমার হয়েছে কত? এখানে ছিল 4 পাই 2/ct 4 পাই ভি ছিল, 4 পাই ভি, এখানে আমরা মানটা আসলো আমাদের 9n/4 পাই
1/μm হোল কিউব। একটু পর্যন্ত রাখলাম। এখন আমরা কোয়ান্টাম থিওরি অনুসারে আমরা জানি যে কোনো একটা বস্তুর যে শক্তি যেটা হবে নিউ এবং নিউ প্লাস ডি নিউ এর মধ্যে আমার যে শক্তির যেটুকু শক্তি থাকবে কোয়ান্টাম থিওরির মধ্যে সেটা যদি আমরা বের করতে চাই তাহলে প্রথমে প্রতিটা মোডের গড় শক্তি আমাকে বের করতে হবে। গড় শক্তি, প্রতিটা মোডের গড় শক্তি সমান কত? গড় শক্তি হলো প্রতিটা মোড অফ ভাইব্রেশনের গড় শক্তি আসবে h নিউ e টু দি পাওয়ার h নিউ বাই kt মাইনাস 1। এই হলো আমার প্রতিটা মোড অফ ভাইব্রেশনের গড় শক্তি। তাহলে n এই মানটা আমি এখানে তোমাদের একটি মান আসছিল, সেই মানটা আমি এখানে এই মানটা আসতেছে আমার যে প্রতিটা যে শক্তি একক আয়তনে কঠিন পদার্থের মধ্যে যে শক্তি এটা হলো সেই মানটা আসতেছে 4π2/ct হোল কিউব প্লাস 1/cl হোল কিউব নিউ স্কয়ার ডি মিউ। এটার সাথে যেহেতু প্রতিটা মোড অফ ভাইব্রেশনের গড় শক্তির মান আমরা পেয়েছি একটা, এইটা আমার গুণ দিয়ে দিতে হবে, অর্থাৎ h নিউ e টু দি পাওয়ার h নিউ বাই kt মাইনাস 1। এই পুরোটা শক্তি আমরা একসাথে লিখে দিলাম। এটা ছিল আমার এইটুক ছিল আমার নিউ এবং নিউ প্লাস ডি নিউ এর মধ্যে একক আয়তনের শক্তি, এবং যেহেতু গড় শক্তি প্রতিটা মোডের জন্য h নিউ e টু দি পাওয়ার h নিউ বাই kt মাইনাস 1 এটা আমরা এখানে গুণ দিয়ে দিয়েছি। আর এটার মানও কিন্তু আমরা জানি, এখান থেকে আমরা আলাদা করে এই মানটা কিন্তু এখানে আমরা বসায় দিতে পারি। তাহলে বসায় দিলে আমার মানটা কি আসবে? এখানে আসবে 4π ইন্টু 9n বাই 4π, আর তারপরে মানগুলো আলাদা আলাদা করে আমি বসা দিচ্ছি ইন্টু 1 ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হোল কিউব ইন্টু মিউ স্কোয়ার ডি মিউ। এখানে আসবে মিউ স্কোয়ার ডি মিউ h মিউ e টু দি পাওয়ার h মিউ বাই kt মাইনাস 1। এখানে এই মানটা কোথা থেকে আসলো? এই যে এইখান থেকে 2/ct হোল কিউব প্লাস 1/cl হোল কিউব, এই মানটা আমি জাস্ট এখানে বসিয়ে দিলাম। না দেখতে পাচ্ছি আমার 4π দুইটা চলে যাবে। তাহলে আমার এখানে থাকবে কে? আমরা একটু দেখতে পারি, এখানে থাকতেছে 9n, এখান থেকে আমি h কনস্ট্যান্টটা নিয়ে আসতে পারি 9nh, আর বাকিগুলো আমরা আনতে পারি এখানে নিউ m হোল কিউব, আর বাকিটাকে আমরা ধরছি এভাবে নিউ স্কোয়ার, এখানে নিউ স্কোয়ার ইন্টু ডি নিউ h নিউ, এইচটা থাকবে না এখানে, ই টু দি পাওয়ার h নিউ বাই kt মাইনাস 1। যেহেতু এখানে একটা নিউ স্কোয়ার আছে এবং নিউ আছে, আমরা একবারে একে কিন্তু নিউ কিউবও লিখে দিতে পারি, অর্থাৎ একবারে আমি এটাকে লিখে দিলাম নিউ হোল কিউব, নিউ স্কোয়ার ইন্টু নিউ দ্যাট ইজ নিউ হোল কিউব, একবার এটা লিখে দিলাম। কাজে এইখানে আমার আলাদা করে আর লেখা করতে হলো না। তাহলে আমরা এখন পর্যন্ত আমরা কি পেলাম? যে নিউ এবং নিউ প্লাস ডি নিউ এর মধ্যে কম্পাঙ্কার রেঞ্জের মধ্যে একটি একক আয়তনের কঠিন পদার্থে যে শক্তি সেটা আমরা বের করতে পারলাম। দিস ইজ ইকুয়াল টু ডিইউ। তাহলে ডিইউ সমান 9nh, 9nh-টাকে আমরা এদিকে নিয়ে আসছি 9nh বাই মিউ ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হোল কিউব ইন্টু নিউ স্কোয়ার ইন্টু নিউ দ্যাট ইজ নি হোল কিউব ডি মিউ 1/e টু দি পাওয়ার h মিউ বাই kt মাইনাস 1। এখন আমাদের বের করতে হবে কি? বের করতে হবে হলো আমাদের সিভির মান। সিভি সমান আমরা কি জানি? du বাই dt at constant v, du বাই dt at constant v। তাহলে সেই মানটা আমরা একটু লিখি। তাহলে এখন যেটা আমাদের বের করতে হবে সেটাতে আমরা প্রথমে যাই মোট শক্তির ক্ষেত্রে। সুতরাং মোট শক্তি আমরা এটা বের করেছিলাম যে নিউ প্লাস ডি নিউ এর মধ্যে যে শক্তির মান। এবার আমরা চলে যাই মোট শক্তির ক্ষেত্রে। তাহলে মোট শক্তি হবে 9nh নিউ m হোল কিউব। হ্যাঁ, এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন সাইন দিচ্ছি আমি, এখানে আমরা মোট শক্তি বের করব নিউ কিউব ডি নিউ, আর থাকছে 1/e টু দি পাওয়ার h নিউ
বাই কেটি মাইনাস 1। এখানে আমরা রেঞ্জ ধরবো 0 থেকে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি পর্যন্ত। রেঞ্জ আমার 0 থেকে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি পর্যন্ত, এইটুকু আমরা রাখলাম। এখন এই হলো আমার মোট শক্তি। এখন আমাদের কিছু নতুন করে একটু মান অ্যারেঞ্জমেন্ট রিঅ্যারেঞ্জমেন্টের দরকার হবে। খেয়াল করো কোন কোন জায়গায় তোমার রিঅ্যারেঞ্জমেন্টের দরকার হবে। এই মানটা আমি বদলাবো এইখানে, এইখানে, এইখানে এবং এইখানে। এই 4 জায়গার ক্ষেত্রে আমি এটাকে চলক পরিবর্তন করে এর মানগুলো আমি পরিবর্তন করব। এখন ধরে নিলাম x একটি মাত্রাহীন চলক, দ্যাট ইজ x সমান h নিউ বাই kt, k বোলসমান কনস্ট্যান্ট kt। এখন তাহলে dx সমান কত হবে? dx সমান হবে আমার এখানে যদি দেই h বাই kt ইনটু d নিউ, এইটা। এখন আমার মান বের করতে হবে কার? এই যে ডি নিউ এর মানটা আমার বের করতে হবে। কাজেই আমি ডি নিউ এর বারটা বের করি। ডি নিউ সমান আসবে কি, এখানে জাস্ট উল্টো হয়ে যাবে kt বাই h ইনটু ডি নিউ, kt বাই h ইনটু ডি নিউ। এই একটা সরি ডি নিউ হবে না, এটা ডি এক্স হবে। ডি নিউ এর মান এটা বের করলাম। এখন আমার বার করব আমি এই যে এখান থেকে নিউ এর মানটা বের করব। x সমান h নিউ বাই kt, সুতরাং নিউ সমান x k t বাই h, নিউ সমান x k t বাই h। এই যে এখানে এই নিউ এর মানটা কোথায় আমি বসাবো? এইখানে। এই যে ডি নিউ এর মানটা আমি কোথায় বসাবো? এইখানে। বাকি আছে কি দেখো তো, এই যে h বাকি আছে, নিউ m। এইখানে আমার কিছু একটা নতুন আসবে। তাহলে আমরা ধরে নিই, আমরা এখান থেকে যে এই জায়গাটা যদি তুমি দেখো, তাহলে দেখো যখন নিউ সমান 0, x সমান 0, নিউ সমান যখন 0, x সমান হবে 0, ইন দ্যাট কেস নিউ ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি নিউ m। এখান থেকে আমি এটা পেলাম। কাজে আমি এখন এইভাবে যদি ধরা নিউ m সমান কি হবে? থিটা k বাই h। তাহলে দেখো আমার যা যা দরকার আমি কি পেয়েছি? আমি বলেছিলাম আমাকে ডি নিউ এর মানটা বের করতে হবে। এই যে আমার ডি নিউ এর মান আমি পেয়ে গেছি। আমি বলেছিলাম আমার নিউ এর মানটা বের করতে হবে। এই হলো আমার নিউ এর মান, আমার চলে আসছে। এরপর আমি বলেছিলাম নিউ এম এর মান বের করতে হবে। নিউ এম এর মানও আমার চলে আসছে। আর h মিউ বাই kt এই মানটা কোথায়? x সমান h মিউ বাই kt। তাহলে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে আমি কিন্তু চলক পরিবর্তন করে ফেলেছি। যখন আমি চলক পরিবর্তন করে ফেলেছি, আমার কিন্তু এই যেটা লিমিট সেটাও আমার পরিবর্তন করতে হবে। এখন চলো আমরা লিমিট পরিবর্তনটা করি। লিমিট পরিবর্তন আগেই বলেছি যে যখন আমি নিউ সমান 0, x সমান 0, আর নিউ সমান হলো নিউ m। তাহলে এখন আমি ধরতে পারি, এখান থেকে দেখাই আমি। তাহলে আমি লিখলাম x সমান h নিউ m বাই kt। যেহেতু নিউ সমান নিউ m, x সমান এখানে আমি একটা m ধরে নিলাম, রাইট? এখানে আমি এইটুকু চেঞ্জ করেছি kt। আবার নিউ m এর মান কিন্তু আমরা জানি, নিউ m এর মান থিটা k বাই h। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? h বাই kt ইনটু থিটা k বাই h। এটা নিউ এম এর মানটা কোথা থেকে আসলো? এই যে এখান থেকে আমি নিউ এম এর মানটা নিয়ে এসেছি। তাহলে আমার কি কি চলে যাচ্ছে? h চলে যাচ্ছে, k চলে যাচ্ছে, থাকছে কি থিটা বাই t, দিস ইজ ইকুয়াল টু x। এই হলো আমার চলকের পরিবর্তন যখন করলাম, আমার আপার লিমিট আমার চলে আসছে, এটা হলো থিটা বাই টি। এই মানটাকে আমি মিউ এম এর জায়গায় এবার আমি থিটা বাই টিটা বসাই দিব। কিভাবে বসালাম একটু খেয়াল করো। প্রথমেই আমি বলেছি একটা মাত্রাহীন নিউ এর জায়গায় একটা মাত্রাহীন চলক x ধরেছি, x সমান h নিউ বাই kt। সো dx সমান h বাই kt ইনটু d মিউ। d নিউ এর মান বের করেছি আমি এখানে বসানোর জন্য। আবার x সমান h নিউ বাই kt, এখান থেকে আমি নিউ এর মানটা বের করেছি, সেটা আমি এই জায়গায় বসাবো। আবার e টু দি পাওয়ার h নিউ বাই kt, e টু দি পাওয়ার h নিউ
h নিউ বাই kt সমান x, এখানেও আমি বের করতে পারছি। এখন আমার যেহেতু চলক পরিবর্তন করে ফেলেছি, আমার লিমিট পরিবর্তন করতে হবে। যেহেতু নিউ সমান, এখানে নিউ সমান 0 হলে x সমান 0, সেই ক্ষেত্রে নিউ সমান ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। তাহলে এইটাই আবার ধরবো, কিন্তু এখানে আমি কি করব, একটা h নিউ m ধরেছি, h নিউ m বাই kt। আচ্ছা, এখন নিউ এম এর মানও আমরা জানি থিটা কে বাই এইচ, কাজে থিটা কে বাই এইচ বসিয়ে দিলে আমরা আমার যে আপার লিমিট সেটা পেলাম x সমান থিটা বাই টিটি। প্রত্যেকটা আমি এখন উপরে বসাই দিব, প্রত্যেকটা মান আমি বসাচ্ছি। তাহলে এখানে আপার লিমিট আমার আসছে কত, থিটা বাই টি, নিচে কত আসছে 0। নিউ এর মান কত আসছে, নিউ এর মানটা আমি চেঞ্জ করলাম, দেখো তো নিউ এর মান কত আসছে, x kt বাই এইচ, x kt বাই এইচ হোল অফ কিউব। হ্যাঁ, এটা হোল কিউব দিয়ে আমরা করেছি, দ্যাট ইজ হোল অফ কিউব। ডি নিউ এর মান কত আসছে, এই যে ডি নিউ এর মান এখানে আমরা পাচ্ছি। তাহলে ডি নিউ এর মানটা আমরা কি লিখতে পারি, আগে এটা আমরা লিখে দেই, ই টু দি পাওয়ার, এটা কত হবে, ই টু দি পাওয়ার x মাইনাস 1। তাহলে এখানে আমি এটা লিখে দেই 1 বাই ই টু দি পাওয়ার x মাইনাস 1। এবারে ডি নিউ এর মান বসাই দেই, kt বাই h, d নিউ kt বাই h ইনটু dx। এই হলো আমার নতুন আমি যেটা পেলাম। আর এইখানে আরেকটা মান আছে, এখানে কোন মানটা বসবে, থিটা k বাই h, এটাও হোল কিউব, দ্যাট ইজ এখানে আসবে থিটা k বাই h হোল কিউব। উপরে আসতেছে k থাকবে 9, উপরে থাকতেছে তাহলে আমার 9nh, 9nh কি সমান, ইউ সমান। এই যে দেখো, আমি চলক পরিবর্তন করে সম্পূর্ণ ভিন্ন একটা জায়গায় চলে গেছি, প্রত্যেকটার আমার মান পরিবর্তন হয়ে গিয়েছে। আমার কোথায় কোথায় মান পরিবর্তন করেছি, আমি ডি নিউ এর মান পরিবর্তন করেছি, আমি নিউ এর মান পরিবর্তন করেছি, আমি এখান থেকে x এর মান পরিবর্তন করেছি, নিউ m এর মান পরিবর্তন করেছি, এবং আমার যে আপার লিমিট নিউ m সমান থিটা কে, এখান থেকে আমরা x সমান পেয়েছি থিটা বাই টি। প্রত্যেকটার মান আমি পরিবর্তন করে দিয়েছি। এখন আমি দেখি পরের অংশে আমি চলে যাই। তাহলে এইটুকু আমার চলে গেল, আমার প্রধান যে চলক পরিবর্তন করে লিমিট পরিবর্তনটা আমার কমপ্লিট হয়ে গেল, এইটুকু আমি শেষ করে ফেললাম। এখন পরের অংশে আমি চলে যাই। পরের অংশে গেলে তাহলে এখানে কি কি আছে আমরা একটু দেখি, এটাকে আবার একটু সাজাই, 9 n h থিটা কিউব k কিউব h কিউব। এখানে এগুলোকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারি, x কে আনা যাবে না, k কিউব t কিউব বাই h কিউব। আর কোনটাকে আনতে পারবো, ইনটু এখানে kt বাই h আছে, kt বাই h। তাহলে আমার ভিতরে কে থাকছে, থিটা t বাই 0, ভিতরে থাকছে আমার x কিউব ই টু দি পাওয়ার x মাইনাস 1, এবং আর কি থাকছে এখানে, ইনটু dx, x কিউব ই টু দি পাওয়ার x মাইনাস 1 ইনটু dx। আর সবকিছু দেখো কিন্তু আমি কোথায় নিয়ে আসছি, আমি কিন্তু বাইরে নিয়ে আসছি, বাইরে সবগুলোকে আমি নিয়ে আসছি। তাহলে এখন আমরা কি করতে পারি, এটাকে আবার করি, দেখি কি আসছে, 9n h টু দি পাওয়ার 4, এখানে অনেক কিছু আমাদের চলে যাবে, আমি একটু ভাঙাই ভাঙাই লিখছি, থিটা কিউব k কিউব, এখানে আসছে আমার k টু দি পাওয়ার 4 t টু দি পাওয়ার 4 h টু দি পাওয়ার 4। এই হলো আমার উপরে আমার যেটা যেটা চলে আসছে, যা যা আসে। আর এখানে আমার থাকবে থিটা t বাই 0 x কিউব ই টু দি পাওয়ার x মাইনাস 1 ইনটু dx। এখানে কি কি চলে যাচ্ছে, h4 চলে যাচ্ছে, এখানে একটা k থাকবে, তাহলে এখানে আসবে 9n k3, আর এখানে একটা k, 9n k, আর নিচে থাকবে k থিটা হোল কিউব, উপরে থাকবে t টু দি পাওয়ার 4, ঠিক আছে, 9n k t টু দি পাওয়ার 4 বাই থিটা কিউব। আর এইদিকে কে থাকবে, এখানে যা ছিল সবই আগের মতো, x কিউব e to the power x minus 1 into dx. This is equal to what? This is equal to u.
আমরা তাহলে মোট শক্তি ইউ এর মান এই পর্যন্ত তাহলে আমরা চলে আসলাম। কিসের পর্যন্ত চলে আসলাম? মোট শক্তির পরিমাণ পর্যন্ত চলে আসলাম। এইটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু পরবর্তীতে আমার আবার কাজে লাগবে, এই সমীকরণটা পরবর্তীতে আমার আবার কাজে লাগবে। হ্যাঁ, এখন আমরা দেখি আমাদের বের করতে হবে কি সিভি, দ্যাট ইজ ডেল ই, হ্যাঁ, বা ডেল ইউ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি। তার মানে কি এটাকে আমরা টি এর সাপেক্ষে আমার ব্যবকলন করতে হবে, রাইট? এই তাহলে এখানে কিছু কিছু জিনিস আমরা এখানে রাখতে পারি, ভিতরে রাখতে পারি, বাইরেও রাখতে পারি। এখানে এন, এখানে কে দিলাম, 9n কে। এখন এই অংশটার মধ্যে আমার মান বসাতে হবে থিটা কিউ। তাহলে